নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস্টমিয়ারে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা পাঠিয়েছে বিপ্লব মণ্ডল মানিকচক থেকে। অনেক ধন্যবাদ বিপ্লবকে যে তুমি তোমার মূল্যবান সময় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য এতটা সময় দিয়েছো। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ghostmiya314@gmail.com-এ। আমি ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো বাট ভিডিও লাইক করছো না, প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ভুল ত্রুটি হলে নিজের ছোটো বোন বা দিদি ভেবে মাফ করে দিও। তো আর বেশি দেরি না করে ওয়ান্স এগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম খোস্টমিয়ারে। ঘটনা শুরু করছি বিপ্লবের ভাষায়। নমস্কার নিকিতা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ভৌতিক ঘটনার প্রতি এক আলাদাই ভালোবাসা এবং তোমার ঘটনাগুলো আমি শুনি। এখন নতুন তুমি, আশা করছি নিজেকে আরও ইমপ্রুভ করবে। এবার আমার পরিচয়টা তোমাদেরকে দিই। আমার নাম বিপ্লব মণ্ডল, বাড়ি মানিকচক, কিন্তু আমি থাকি লখনউতে। ঘটনাটা এক কলিগের কাছ থেকে শুনেছি, তো যেভাবে আমাকে ও বলেছে সেভাবেই শেয়ার করছি। আমাদের দুটো বাড়ির পরেই ঘটনাটা ঘটেছে। সেই বাড়ির দুটো ছেলে, একজন বাড়িতেই ব্যবসা করত আর একজন যে ছোট ছেলে সে বাইরে থাকতো কর্মসূত্রে। আসলে তার আর তার দাদার মধ্যে একদমই ভালো সম্পর্ক ছিল না। আসলে মানে যে দাদা ছিল সে তার বাবার ব্যবসাটা পুরোপুরি নিজের নামে করে নিয়েছিল। তার ভাইকে ব্যবসার কোনো ভাগই দেয়নি, কোনো দায়িত্ব বা কোনো অংশই সে দেয়নি। সেই নিয়েই তাদের দুই ভাইয়ের মধ্যে একটা মতবিরোধ আর কি ঝগড়াঝাটি ছিল। তাই ছোট ভাই বাইরে থাকতো, একটু রাগ করেই থাকতো, এবং ছেলে দুটির বাবা অনেক আগেই মারা গিয়েছিল। সেই জন্য তিনি আর কিছু এই সম্বন্ধিত আর কিছু তিনি বলতে পারেননি বা করতেও পারেন, যেহেতু তিনি মারা গিয়েছিলেন। এই দুটি ছেলের যে মা, তিনি পুরোপুরি একা। তিনি যেহেতু বয়স হয়ে গেছিল তাই সে তার ছোট ছেলের সাথে বাইরে গিয়ে থাকতে পারতো না, তাকে বাড়িতেই থাকতে হতো বড় ছেলের সাথে। তাই তিনি কিছু বলতেও পারতেন না বড় ছেলেকে, তেমনভাবে আর কি। ছেলেটি মাঝে সাঝে দেশের বাড়িতে যেত, কয়েকদিন থেকে আবার চলেও যেত। সেরকমই একদিন সে তার দেশের বাড়ি থেকে নিজের কাজের জায়গায় ফিরছিল। মাঝখানে একবার ট্রেন চেঞ্জ করতে হয় তার গন্তব্যে পৌঁছানোর জন্য। রাত হয়ে গেছে অনেকটাই। যারা বাইরে কাজ করে ছুটি কাটিয়ে বাইরে আবার তারা কাজের জায়গায় ফিরে যাচ্ছে, তাই ট্রেনটাও বেশ ভিড় ছিল। ছেলেটি ট্রেনে উঠতে গিয়ে ঠেলাঠেলিতে কিভাবে ট্রেনের ফাঁকে পড়ে যায়, নিচের দিকে যে প্ল্যাটফর্ম আর ট্রেনের যে মিডিলে যে ফাঁকটা থাকে সেইখানে পড়ে যায়, এবং ঠিক সেই পর মুহূর্তেই ট্রেনটা ছেড়েও দেয়। ছেলেটি ট্রেনের দরজায় হাতলটা ধরে আছে, কিন্তু তার অর্ধেক বডি ট্রেনের ফাঁকে পড়ে গেছে, ঝুলে গেছে আর কি। ট্রেন আর প্ল্যাটফর্মের ঘর্ষণে ছেলেটির বডিটা দুটুকরো হয়ে যায়। আর এই সমস্ত জিনিসটা এত তাড়াতাড়ি হয়, কেউ তাকে বাঁচানোর কোনো সুযোগই পায়নি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে জায়গাতেই মারা যায়। কোমর থেকে পুরো শরীর আলাদা হয়ে গিয়েছিল, এবং কোমরের কাছ থেকে পুরো শরীরটা ছেঁচে যাওয়ায় তার যে কাছে যে ফোন এবং মানি ব্যাগ আর কি যেটা ছিল সেটাও কিভাবে যেন নষ্ট হয়ে যায় আর কি। সেগুলো এই যে ঘর্ষণে আর কি সে বিরাটভাবে আর কি যাদের এরকম ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা যায়, যে কি বিভীষিকাময় সে যে মৃত্যু, সে যে চোখে দেখা যায় না, সেটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি। কিছু মানুষের বেপরোয়ামি আর ঠেলাঠুলি তাড়াহুড়োর জন্য একটা তরতাজা প্রাণ চলে যায়, আর একটা মায়ের কোল ফাঁকা হয়ে যায়। তার এই অ্যাক্সিডেন্টটা হয় মূলত 9:30টার দিকে রাতে। যেহেতু তার কাছে থাকা ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই কারণে তার সব ডকুমেন্ট এবং ফোন নাম্বার জোগাড় করতে একটু টাইম লাগবে। এইসব ঘটনা তার বাড়ির লোকের কাছে এখনো পৌঁছয়নি। হঠাৎ করে ওই 10:30টার দিকে ছেলেটিদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে কে যেন ডাকাডাকি করছে, খুব চেনা গলার আওয়াজ। বাড়ির ভিতর থেকে ছেলেটির মা এবং ছেলেটির দাদা বেরিয়ে এসে দেখে তার ছোট ভাই
যে আগের দিন সকালবেলাই বেরিয়ে গিয়েছিল, ছেলেটির মা এসে দেখে এবং ছেলেকে দেখে একটু অবাক হয়ে যায়। বলে, কিরে তুই যে সকালবেলায় বেরিয়ে গেলি, তুই যাসনি তোর কাজের জায়গায়? তা আবার যখন আসলি তখন আবার বাইরে থেকে ডাকছিস কেন, ভিতরে আয়। ছেলেটির দাদা বলছে, তা মাকে না হয় ডাকলি, আমাকে ডাকছিস কেন? ছেলেটি বলল, তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো? তার দাদার সাথে যেহেতু তার ভালো সম্পর্ক ছিল না, তার দাদা একটু ব্যঙ্গাত্মকে বলে, তোকে আমি কোন দিনই খেতে দিয়েছি? তোর মতে তোকে তো আমি কোনোদিনই খেতে দিইনি। তুই তো খাওয়ার জন্যই বলছিস, ওই যা শুকনো খাবার আছে ওগুলোই খাবি। ছেলেটির দাদা আরও বলল, বেকার বেকার একটু বসেছি আর অমনি জ্বালাতে চলে এসেছে। ছেলেটির মা যেহেতু তার বড় ছেলের কাছেই থাকতো, তাই তার মুখের ওপর কিছুই সে বলতে পারতো না, তার ক্ষমতা নেই তার বড় ছেলের ওপর দিয়ে কিছু বলা। ছেলেটি তার দাদাকে এবং মাকে বলল, তোমরা একটু রেডি হয়ে থাকো, তোমাদের একটা জায়গায় যেতে হবে। তারা সবাই জিজ্ঞেস করলো, কোথায় যেতে হবে এত রাতে? ছেলেটির দাদা বলল, তুই কি নেশা করে বাড়ি ঢুকছিস নাকি? আমি এত রাতে কোথাও যেতে পারবো না, মাকে নিয়ে গেলে যা। ছেলেটি মাথা নিচু করে থেকে বলল, এই শেষ দাদা, এই শেষবারের মতো আমাকে একটু দয়া কর, নইলে যে আমি শান্তি পাবো না। সে যে খুব কাকুতি মিনতি করলো ছেলেটির দাদা, মানে ছেলেটির দাদার কাছে খুব কাকুতি মিনতি করলো, কিন্তু তাতেও ছেলেটির দাদার মন গলল না। সে বলল, যাই হোক, আমি রাতের ঘুম কামাই করে কোথাও যেতে পারবো না। ছেলেটা তার মাকে বলছে, মা একবার দাদাকে বোঝাও না। তার মা বলছে, সে বোঝাবো, কিন্তু তুই যে কি বলছিস, তোর যে কিসের এত দরকার আমিই তো বুঝতে পারছি না। এত রাতে কোথায় যাব, কি করতেই বা যাবো এত রাতে? ছেলেটি বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, বুঝতে পারবে। ব্যাগ গুছো, আর দেরি করো না মা। ছেলেটির দাদা বিরক্ত হয়ে ভিতরে চলে গেল। ছেলেটির মা বলল, ভিতরে আয়। ছেলেটি বলল, একটু কাজ আছে, পরে আসবো, এখন যাই। ছেলেটির মাও বলল, ঠিক আছে, কি কাজ আছে তাড়াতাড়ি মিটিয়ে আয়। ঠিক 11:30টার দিকে তাদের কাছে একটা ফোন আসে এবং তারা সব জানতে পারে। এতদূর অবধি আমরা যে কথাটা শুনলাম, সেখানে বাড়ির যে দুটো ছেলে, ছোট ছেলে এবং বড় ছেলে এবং তার মায়ের মধ্যে কথা হচ্ছিল। কিন্তু কথা এটা যে যে বাড়ির ছোট ছেলে, সে তো অনেকটা দূর, সে আগের দিন সকালবেলায় বেরিয়ে গেছে, সে এখনও তার গন্তব্যে পৌঁছয়ও নি। সে সেই কোথাকার একটা স্টেশনে সেরকম কাটা পড়েছে। কিন্তু তাহলে সে এতক্ষণ তার সাথে তার দাদা এবং মায়ের প্রায় 10 মিনিট ধরে কথা হয়েছে। তাহলে এতক্ষণ তারা কার সাথে কথা বলছিল? যারা ফোন করেছিল তারা বলল এই যে ঘটনাটা ঘটেছে প্রায় 9:30টার দিকে। তাহলে এতক্ষণ যে তারা এই যে 10:30টার দিকে তারা কথা বললো, 1 ঘন্টা প্রায়, এই ঘটনা ঘটার পর 1 ঘন্টা পর, তাহলে তারা কার সাথে কথা বলল? সে কি নিজেই এসে তার মারা যাওয়ার ইঙ্গিত এবং যে তার যে চিতা, সেটা তার দাদার হাতে সে দাহ হতে চায়, এটা সে বোঝানোর জন্য সে এসেছিল? এই ঘটনাটা শোনার পর স্বাভাবিকভাবেই তাদের বাড়িতে একটা শোক ছায়া নেমে আসে। যতই হোক বাড়ির ছেলে, ছোট ছেলে হোক বা বড় ছেলে, বাড়ির ছেলে, একটা মায়ের যে কতটা কষ্ট হয় সেটা একটা মাই জানে। তো কিন্তু এর পরেও তাদের বাড়িতে ছোটোখাটো বিভিন্ন রকমের ঘটনা ঘটে। বিশেষ করে তার দাদার সাথে, হয়তো তার দাদা তাকে এরকম অপছন্দ করতো বা এরকম একটা সমস্যা ছিল বলে তার দাদার সাথে ঘটনাগুলো বেশি হতো। বেশিরভাগটাই হতো স্বপ্নে। তার দাদার প্রায়শই স্বপ্ন পেত, শুধু স্বপ্ন, মারা যাওয়ার কাজ মিটে যাওয়ার পরেও অনেক দিনে এরকম স্বপ্নে যেন জ্বালিয়েছে তাকে, তার দাদাকে আর কি। বিভিন্ন রকমের স্বপ্ন, খারাপ আজে বাজে বিভিন্ন রকমের ভয়ানক স্বপ্ন তার দাদা দেখতো। এবং
সকালবেলায় উঠে তার মনে হতো তার সাথে হয়তো সেগুলো সত্যিই হয়েছে, কোথাও একটা আঁচড়, কোথাও একটা গা ব্যথা, কিছু না কিছু নিশ্চয়ই সে বুঝতে পারতো, তাই তার মনে হতো এগুলো অরিজিনালি তার সাথে হয়েছে, সে সেটা স্বপ্নের মাধ্যমে সে দেখছে। এরকম বিভিন্ন জিনিস হয়েছে। এবং এবং তারপরে কোনো এরকম যারা এরকম অপঘাতে মারা যায় তাদের কোনো আত্মার শান্তির জন্য, বাড়ির শান্তির জন্য, একটা ক্লান্ত থাকে সেগুলো কাটানোর জন্য বিভিন্ন রকমের যা যা করার দরকার তারা করায়। অনেকটা সময় পরে গিয়ে এগুলো ঠিক হয়। তো এটাই ছিল কৌশিকের কাছ থেকে পাওয়া ঘটনা। বেশ একটা অন্যরকম ভয়ানক ঘটনা। একটা মানুষ মানে সে নিজে যেন শরীরে এসে বলে যাচ্ছে, মানে সে নিজের মানে শেষ কাজ সে নিজে ঠিক করে যাচ্ছে, কার হাতে সে হবে, মানে কি করা দরকার সেগুলো সব সে নিজে বলে যাচ্ছে। মানে ভাবতেও আমাদের কেমন যেন গায়ে কাটা দেয়, এটাও এরকমও হতে পারে। তো যাই হোক, কেমন লাগলো ঘটনাটা তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে, আরও ভালো ভালো ঘটনা দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছেও ঘটনা থাকলে তোমরা আমাকে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাকে মেল করে দিতে পারো, কারণ তোমরা না পাঠালে আমি কোথা থেকে পাবো এত ঘটনা আমার কাছে। আমি চেষ্টা করছি, আমিও অনেক ঘটনা কালেক্ট করার চেষ্টা করছি, তবে তোমরাও ঘটনা পাঠাও। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে সেটাও আমাকে জানিও। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঘটনা আজকের মতো এতটাই, বেশি আর অন্য ঘটনা বলে আর বেশি ভিডিওটাকে লেন্দি করবো না। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।